নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে সিরিজটি শুরু করেছিলাম সেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস থেকে বা বিভিন্ন সাহিত্য থেকে এবং সহজ পাঠ থেকে বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আমরা ট্রান্সলেশন ইতিমধ্যেই করেছি। সেগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এই সমস্ত বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, এছাড়াও স্কুল কলেজে যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদের ট্রান্সলেশন প্রয়োজন হয় সেগুলোতে তোমাদের যথেষ্ট হেল্প করবে। ইতিমধ্যে এই চ্যানেলে আমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড হয়েছে। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের ট্রান্সলেশনটা শুরু করি। প্রথমেই দেখে নেব আমাদের ট্রান্সলেশনের যে প্যাসেজটি আছে সেটা প্রথমে আমরা একবার পড়ে নেব, তারপর লাইন বাই লাইন এর ট্রান্সলেশন করব। দেখো, 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষাড়া কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ প্রথমে বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। তাহলে দেখো, আমরা এই প্যাসেজটির ট্রান্সলেশন করব। তোমরা এই প্যাসেজটির ট্রান্সলেশন করার আগে অবশ্যই এর যে ইনার মিনিং সেটা বুঝে নেবে এবং কি টেন্সে আমরা ট্রান্সলেশন করতে চাইছি সেগুলোও কিন্তু খেয়াল করো। ব্যাপারটা দেখে নাও, এটা কিন্তু পুরোপুরি একটা অতীতের ঘটনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ যে ছোট গল্প, সেই পল্লী সমাজের একটা অংশ আমরা নিয়েছি, তার ট্রান্সলেশন করব। এই ধরনের যে প্যাসেজগুলো নেওয়ার একটাই কারণ, তোমরা দেখবে তোমাদের পরীক্ষাতে যে যদি কোনো স্ট্যান্ডার্ড অংশ থাকে সেই যে প্যাসেজগুলো এই ধরনেরই হয়। এই ধরনের বিভিন্ন বাংলা সাহিত্যের মানে উপন্যাস থেকে বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে সেগুলোরই ট্রান্সলেশন সাধারণত আমাদের এই পরীক্ষাগুলোতে করতে দেয়। তাহলে চলো আমরা এর লাইন বাই লাইন ট্রান্সলেশনটা কি হবে সেটা দেখে নিই। দেখো, প্রথমে 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। ঠিক আছে, তাহলে আফটার 2 days অফ, এবারে যে অবিশ্রান্ত, ঠিক আছে, অবিশ্রান্ত এটার ক্ষেত্রে ইংলিশগুলো দেখো, রিলেন্টলেস, রিলেন্টলেস। আর একটা কি করতে পারি, ইনসেসেন্ট। ঠিক আছে, এটা করতে পারি। আবার এটাও করতে পারো, কন্টিনিউয়াস। ঠিক আছে, তোমাদের যে শব্দটা পছন্দ হয় সেটাই তোমরা ইউজ করতে পারো। আমি বারবার বলি যে একাধিক এক একটা শব্দের দেখবে এক একটা মানে হয়। ঠিক আছে, প্রত্যেকটা ভাষা তো তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে চলে। আমাদের বাংলা ভাষায় যেভাবে কথাগুলো ইউজ হয়, ইংলিশ ভাষাতেও প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আলাদা আলাদা প্রসঙ্গে ব্যবহার করা হয়। তাই সেক্ষেত্রে ওয়ার্ডের যে ভ্যারিয়েশন সেটা রাখতে যদি পারো, তোমার ভোকাবুলারি যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন করাটাই, মানে ট্রান্সলেশনের যে মাধুর্যতা তুমি যখন ইংলিশে করবে সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। তাই নতুন নতুন ওয়ার্ড শিখে রাখো, সেক্ষেত্রে তোমাদেরই কাজে আসবে। ঠিক আছে, আফটার 2 days অফ, তাহলে আমরা এই রিলেন্টলেস বা কন্টিনিউয়াস বা ইনসেসেন্ট যেটা খুশি করতে পারি। আচ্ছা, রিলেন্টলেসটাই করলাম। আফটার 2 days অফ রিলেন্টলেস রেনফল। ওকে, রেনফল কমা দিলাম, দ্য ওয়েদার। এই ধরন করেছে মানে কি, একটানা কদিন বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদারটা একটু মানে ওয়েদারটা একটু ভালো হয়েছে, বা বৃষ্টিপাতটা এখন আর হচ্ছে না। মানে এখন যে ওয়েদারটা আছে সেই ওয়েদারটার সঙ্গে তোমরা এই গল্পের যে মানে মানে বৃষ্টিপাতের যে প্রসঙ্গ সেটা কিন্তু তোমরা অনুভব করতে পারবে, এটা আশা করছি। ঠিক আছে, একটানা বৃষ্টি হওয়ার পর একটু যদি ধরন করে কিরকম লাগে সেটাই এখানে বলছে, যে আফটার 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়ে অপরাহ্ন বেলায় একটু ধরন করিয়াছে। আফটার 2 days of relentless rainfall, the weather
the weather showed a slight break. The weather showed a slight break. কখন? না অপরাহ্ন বেলায় বা বিকাল বেলায়। by the afternoon. Okay. After 2 days of relentless rainfall, the weather showed a slight break by the afternoon. Next দেখো, চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসেবপত্র দেখিতেছিল। তবে দেখো রমেশ হিসাবপত্র দেখিতেছিল, এটা প্রথমে করব। রমেশ ওয়াজ দেখিতেছিল বা পরীক্ষা করতেছিল, এরকম একটা লিখবো। রমেশ ওয়াজ carefully Ramesh was carefully examining. তোমরা এই carefully examining এই যে কথাটা আছে, এটার পরিবর্তে এটাও লিখতে পারো, রমেশ was going over। ঠিক আছে, রমেশ was going over এটাও করতে পারো। carefully examining এর পরিবর্তে রমেশ was going over the estate accounts, অর্থাৎ জমিদারির হিসেবপত্র। ঠিক আছে, সেটার পরিবর্তে জমিদারির হিসেবপত্র, এটার জন্য আমরা ব্যবহার করলাম এস্টেট অ্যাকাউন্টস। তাহলে রমেশ ওয়াজ কেয়ারফুলি এক্সামিনিং বা গোয়িং ওভার দ্য estate accounts কমা দিলে sitting with গোপাল সরকার। কোথায় বসেছিল? ইন দ্য চণ্ডী মণ্ডপ। ওকে, তাহলে রমেশ ওয়াজ কেয়ারফুলি examining the estate accounts sitting with গোপাল সরকার in the চণ্ডী মণ্ডপ। ওকে, নেক্সট দেখো, অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রা রক্ষা করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে। তাহলে অকস্মাৎ এটা কি করব? all of a sudden কমা দিলে প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। তাহলে যে কৃষকগুলো কেঁদে এসে পড়ছে তারা তো অসহায়। ঠিক আছে, তাদের অসহায়ত্বের প্রকাশ স্বরূপ তারা এসে কাঁদছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই মিনিংটা কিভাবে এখানে লিখবো, অল অফ এ সাডেন অ্যারাউন্ড 20 distressed farmers। ঠিক আছে, ডিস্ট্রেসড কথাটা কেন ইউজ করলাম? যে অসহায়ত্বের প্রকাশ হিসেবে। all of a sudden around 20 distressed farmers rushed in। ঠিক আছে, এসে পড়েছে, ভিতরে এসে পড়েছে, চণ্ডী মণ্ডপে বসেছিল দুজনে হিসেবপত্র দেখছিল, সেই সময় এখানে এসে পড়েছে, তাই এক্ষেত্রে আমরা রাস্ট ইন কথাটা করলাম। ঠিক আছে, যদি বাইরে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ থাকতো, দৌড়ে বেরিয়ে গেল, তখন রাস্ট আউট করা যেত, তাই এক্ষেত্রে রাস্ট ইন করলাম। তাহলে অল অফ এ সাডেন অ্যারাউন্ড 20 ডিস্ট্রেসড ফার্মার রাস্ট ইন, কমা দিলাম। এবার কি পড়ছে না, ছোটবাবুর পায়ে পড়ে যাচ্ছে, কাঁদিয়া পড়িল ছোটবাবুর এ যাত্রা রক্ষা করুন। তাহলে সেক্ষেত্রে দেখো এই কাঁদিয়া পড়িল ক্ষেত্রে কি করব, যে fell at all of a sudden around 20 distressed farmers rushed in, fell at his feet
ইন টিয়ার্স, ঠিক আছে, অ্যান্ড প্লিডিং। প্লিড করা মানে হচ্ছে এই অনুনয় বিনয় করা, এটা বোঝাচ্ছে। অ্যান্ড প্লিডিং, একটা হাইফেন দেবে, ছোট বাবু, ছোট বাবু, প্লিজ সেভ আস দিস টাইম। প্লিজ সেভ আস দিস টাইম, ছোট বাবু রক্ষা করুন আমাদের, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে তোমরা কিন্তু কোটেশন চালু করতে পারো। ছোট বাবু প্লিজ সেভ আস দিস টাইম, তারপরে কি, যে আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট if you don't come to our aid, ঠিক আছে, if you come to our aid, if you don't come to our aid, অর্থাৎ আমাদেরকে যদি আপনি সাহায্য করতে না আসেন। এই যে এড কথাটার দ্বারাও কিন্তু হেল্প প্রকাশিত হয়, তাই বারবার তোমরা যদি, এই ক্ষেত্রে তো আমরা একটা হেল্প লিখেছি বা হেল্প বোঝাচ্ছে, কিন্তু যদি সাহায্য করতে বা এড এই কথাটা যদি ইউজ না করি তাহলে কিন্তু মানে আমাদের সৌন্দর্য থাকে না, ঠিক ঠিক আছে। বারবার হেল্প কথাটা ইউজ করাটা ঠিক হয় না। তাই ইফ ইউ ডোন্ট কাম টু আওয়ার এড, we will be forced, মানে যে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে বাধ্য হতে হবে, ঠিক আছে। we will be forced to beg, we will be forced to beg on the street, অর্থাৎ রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হব, with our children, ঠিক আছে। তাহলে কাম টু আওয়ার এড, উই উইল বি ফোর্সড টু বেগ অন দ্য স্ট্রিটস উইথ আওয়ার চিলড্রেন, ঠিক আছে। এখানেই শেষ করলাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দেখো, আমরা চলে যাব, রমেশ অবাক হইয়া বলল, ব্যাপার কি। রমেশ, কমা দিলাম, অবাক হয়েছে, তার অ্যাস্টনিস্ট, রমেশ অ্যাস্টনিস্ট, exclaimed, বা রমেশ বিইং অ্যাস্টনিশড, এটা তো এটাও করতে পারো। রমেশ বিইং অ্যাস্টনিশড exclaimed, জিজ্ঞাসা করিল, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে বা ব্যাপার কি। কোটেশন শেষ করলাম। নেক্সট দেখো, চাষারা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। চাষারা কাঁদছিল তখনও, সেই রেস ধরেই বলবো, দেখো, দ্য ফার্মার্স cried out, comma, quotation, বাবু, a 100 বিঘা, a 100 বিঘাস of ধানের ক্ষেত, 100 বিঘের মাঠ ডুবে গেল, তাহলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। তো এটাই লিখবো, a 100 বিঘাস of প্যাডি ফিল্ড, ঠিক আছে। বা তোমরা ফার্মল্যান্ডও কথাটা ইউজ করতে পারো, ফার্মল্যান্ড মানে মাঠ, ঠিক আছে। 100 বিঘাস of paddy field or farmland
এটা ডুবে গেছে। আর সাবমার্জড, ডুবে যাওয়া ইংরেজি হচ্ছে সাবমার্জড। তাহলে বাবুকে জানাচ্ছে 100 বিঘাস অফ প্যাডি ফিল্ড আর সাবমার্জড if the water is not drained out, অর্থাৎ যদি জল বের করে না দেওয়া যায়, all the crops, সমস্ত শস্য বা সমস্ত ধান কি হবে না ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। all the crops will be, নষ্ট হয়ে যাওয়া মানে ruined করে দিই, ঠিক আছে? all the crops will be ruined and কি হবে, গায়ে একটা ঘরও খেতে পাবে না, ঠিক আছে? and not a single family in the village will have anything to eat, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা কোটেশন শেষ করবে। and not a single family in the village will have anything to eat, এবং গ্রামের কোনো লোকেরই বা কোনো বাড়িরই কারোর খাবার মতো কিছু থাকবে না, এটা এই মানেটা বোঝাচ্ছে। নেক্সট দেখো, কথাটা রমেশ বুঝিতে পারিল না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। তাহলে রমেশ could not, কথাটা বুঝতে পারা, দেখো এই ক্ষেত্রে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারো, could not understand their words, সেটা করতে পারো। আমি একটু অন্যরকম ভাবে এটা করছি, তোমরা আন্ডারস্ট্যান্ড করতেই পারো, ঠিক আছে? কিন্তু একটু ভালোভাবে যদি করতে চাও, একটু অ্যাডভান্স যদি শিখতে চাও, তাহলে দেখো কি লেখা যায় এটা, যে রমেশ কুড নট মেক সেন্স, ঠিক আছে? সবসময় বুঝতে পারা হিসেবে আন্ডারস্ট্যান্ডই করতে হবে এরকম তো মানে নেই। তোমরা যদি একটু ছক ভাঙা পথে না শেখো তাহলে কিন্তু শিখতে পারবে না। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, তোমরা যথেষ্ট ম্যাচিওর, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ যথেষ্ট, আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে এই ব্যাপারগুলো। তাহলে রমেশ কুড নট মেক সেন্স অফ দেয়ার ওয়ার্ডস, ঠিক আছে? অর্থাৎ রমেশ বুঝতে পারছিল না তাদের কথাটা। নেক্সট দেখো, গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। তাহলে আফটার asking them a couple of words বা couple of questions ও করতে পারো, after asking them a couple of questions, গোপাল সরকার বুঝাইয়া দিল ব্যাপারটা। তাহলে ক্ল্যারিফাইড, গোপাল সরকার ক্ল্যারিফাইড দ্য সিচুয়েশন, ঠিক আছে? এবার দেখো গোপাল সরকার রমেশকে বুঝিয়ে দিয়েছে, তাহলে বারবার রমেশ না লিখে এবারে লিখে দিলাম গোপাল সরকার ক্ল্যারিফাইড দ্য সিচুয়েশন টু হিম, ঠিক আছে? হিম বলতে এখানে রমেশকে বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা আমাদের যে ট্রান্সলেশন সেটা শেষ করলাম। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত একটি মক টেস্ট সিরিজ ঘোষণা করা হয়েছে। এই মক টেস্ট শুরু হবে 1 অগস্ট থেকে। তোমরা যারা ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে, সেই লিংকে তোমরা যুক্ত হয়ে যাও এবং প্রথম দুটো মক টেস্ট সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে তোমরা এই দুটো মক টেস্ট আমাদের চ্যানেলে দিতে পারবে। তোমাদের ভিডিও এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দেবে এবং এই মক টেস্টগুলো যদি তোমরা
দিতে চাও তো প্রথম দুটো মক টেস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করবে এবং সেখানে গিয়ে যদি তোমাদের ইচ্ছার কথা জানাও তোমাদেরকে একটি নির্দিষ্ট গ্রুপে যুক্ত করা হবে এবং সেখানে তোমরা এই মক টেস্টগুলো ফ্রিতে দিতে পারবে। প্রত্যেকটা মক টেস্টের শেষে আমরা যে মডেল অ্যান্সারগুলো হবে এই মক টেস্টগুলোর, সেগুলো আমরা সেই গ্রুপেই প্রোভাইড করব। এবং এই পরের যে 5টা মক টেস্ট এগুলো আমরা পেড রেখেছি, খুব একটা মিনিমাল ফি তোমরা পেমেন্ট করে এই মক টেস্টগুলো অ্যাভেল করতে পারবে এবং সেক্ষেত্রেও তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল গ্রুপে যোগ দেওয়া হবে। আশা করি তোমাদের এই সমস্ত ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।